তাহলে হাজার কনফিউশন, আনসার্টেনটি এবং ঘোটালা ইত্যাদির পরে গিয়ে 2021-এর বিসিএসের প্রিলিমসের নোটিফিকেশন বেরোলো। মার্চে 21 বলা হয়েছে, সেটা টেন্টেটিভ ডেট, এটা আগে পরে হতে পারে, তবে আগে হওয়ার সম্ভাবনা কম, পরে হওয়ার সম্ভাবনা বেশি। যাই হোক না কেন, সেটা নিয়ে আলোচনা আমি করব না, বা আলোচনা করার জন্য এই ভিডিওটা নয়ও। এখানে আমরা প্রিলিমসের ইংলিশের স্ট্র্যাটেজি প্ল্যান নিয়ে একটুখানি কথাবার্তা বলবো, আলোচনা করব। তাহলে আর দেরি না করে শুরু করা যাক। লেটস ইংলিশ। গত বছর বিসিএস প্রিলিমসের যে ম্যাসিভ অ্যান্ড আনএক্সপেক্টেড কাট অফটা ছিল, সেটার কথা মাথায় আছে তো? তাহলে কিন্তু 10-8 পাবো, বাকিগুলোতে ম্যানেজ করে নেব, এই মেন্টালিটি নিলে একেবারে চলবে না। এটা একেবারে আউটডেটেড মেন্টালিটি হয়ে গেছে, ইউজলেস মেন্টালিটি হয়ে গেছে। এবং চেঞ্জিং সিচুয়েশনে আমরা যদি নিজেদেরকে বা নিজেদের মানসিকতা চেঞ্জ না করতে পারি, তাহলে কপালে দুর্ভোগ আমাদেরই আছে। এক্ষেত্রে মাথায় রাখতে হবে যাতে আমরা 25-এর মধ্যে মিনিমাম 14 থেকে 15, তার নিচে যেন নাম্বার না পাই। মিনিমাম 14 থেকে 15 নাম্বার আমাদের তুলতে হবে। তার জন্য সময় আছে, পরিশ্রম করতে হবে, করলেই নাম্বারটা উঠবে, কোনো ব্যাপার নয়। কষ্ট না করলে কেষ্ট তো মিলবে না। তবে কষ্ট করার জন্য স্ট্র্যাটেজি দরকার, প্ল্যান দরকার, যে সমস্ত বিষয়গুলো এই ভিডিওতে আমরা আলোচনা করব। দেখতে থাকো। আচ্ছা, বাই দ্য ওয়ে, তোমাদের এবং বিসিএস এর কথা মাথায় রেখে আগামী 8ই ফেব্রুয়ারি, মানে এই কয়েকদিন বাদ থেকে আমি নতুন একটা ইংলিশ ব্যাচ শুরু করছি। ব্যাপারটা অনলাইন শুরু হলেও পরে অফলাইনে শিফট করে যাওয়ার অপশন সম্পূর্ণভাবে থাকবে। বিসিএস এর কথা মাথায় রেখে এটা শুরু হলেও এটা 9 মাসের একটা অবজেক্টিভ প্লাস ডিসক্রিপটিভের কম্বাইন্ড কোর্স, যেটার মধ্যে মক টেস্ট বা সব কিছু ইনক্লুডেড থাকবে। এবং সেখানে আলটিমেটলি আমাদের লক্ষ্য থাকবে যে এই 9 মাসের মধ্যে বা 9 মাসের পরে যাতে তোমরা শুধু বিসিএস কেন, সমস্ত ধরনের পরীক্ষায় বা সমস্ত পারপাসে যাতে ইংলিশটা ভালো করে লিখতে পারো, কাজে লাগাতে পারো ইংলিশের জ্ঞানটাকে, সেটা মেকশিওর করা হবে। এবং এখানে একটা ওই অবজেক্টিভ এবং ডিসক্রিপটিভের কম্বিনেশন মেথডে আর কি করা হয়, যার জন্য এই কম টাইমের মধ্যে ইমপ্রুভমেন্টটা মেকশিওর করা সম্ভব হয়। এবার যদি কোনো ব্যাপারে জিজ্ঞাসা করার থাকে বা যোগাযোগ করার থাকে, তাহলে 9123051840 নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দিতে হবে। তোমাদেরকে ঠিক সময়ে যোগাযোগ করে নেওয়া হবে। আর যদি নাম্বারটা মিস করে যাও, চিন্তা নেই, নিচে সবসময় আর কি নাম্বারটা পাবে, তো অসুবিধা কিছু হবে না। 6 তারিখ কিন্তু অ্যাডমিশনের লাস্ট ডেট রেখেছি, একবার বলে দিলাম, মাথায় রেখে দিও। বিসিএস প্রিলিমসের প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্নগুলো ফলো করলেই আমরা সহজেই বুঝতে পারি যে লাস্ট কয়েক বছরে কোয়েশ্চেনের প্যাটার্নের মধ্যে বেশ খানিকটা চেঞ্জ হয়েছে। আগে যেমন বেশিরভাগ ভোক্যাব বা ইডিয়ামস এগুলো ওরিয়েন্টেড ছিল, যেগুলো মুখস্থ করলে মিটে যেত। এখন গ্রামারের একটা সিগনিফিকেন্ট পোর্শন আছে, মানে টেন্স রয়েছে, ভার্বের ফর্ম রয়েছে, বা সেন্টেন্স ট্রান্সফরমেশন, ভয়েস চেঞ্জ ইত্যাদি ইত্যাদি, এগুলো সব রয়েছে। এবার এই পোর্শনটাকে আমরা আলাদাভাবে স্ট্র্যাটেজাইজ করব, গ্রামারের পোর্শনটাকে, এবং আমরা ভোক্যাব বা এই ধরনের পোর্শনটাকে আলাদাভাবে স্ট্র্যাটেজাইজ করব। চলো, প্রথমেই আমরা ভোক্যাবকে স্ট্র্যাটেজাইজ করে নিই, এর পরের সেকশনে আমরা গ্রামারকে স্ট্র্যাটেজাইজ করব। প্রথমে যেটা বলে রাখি সেটা হলো প্রিভিয়াস ইয়ার্সের, তোমরা তো সবাই বিসিএস যারা দেবে সকলেই প্রিলিমিনারির যে প্রিভিয়াস ইয়ার্সের কোয়েশ্চেনগুলো বিসিএসের সবাই ফলো করবে, সেটা তো নিশ্চিন্ত। কিন্তু তার সঙ্গে সঙ্গেও এটাও রিকমেন্ডেড যে তোমরা পিএসসির যে অন্যান্য পরীক্ষা যেগুলোতে ইংলিশ আসে, যেমন ক্লার্কশিপ, যেমন মিসলেনিয়াস, এগুলোর প্রিভিয়াস ইয়ার্সগুলো অবজেক্টিভের যে প্রশ্নগুলো সেগুলো ফলো করো অবশ্য করে। যত বেশি প্রিভিয়াস ইয়ার্স ফলো করবে, তত বেশি তোমাদের আইডিয়াগুলো ডেভেলপ করতে থাকবে, উইচ উইল বেনিফিট ইউ। ওকে, এরপরে আমরা ভোক্যাবকে বেশ কতগুলো সেকশনে ভাগ করব। প্রথমত তোমাদেরকে ওই হোমোফোন প্যারোনিম এই সেকশনটা খুব ভালো করে দেখতে হবে, কারণ এখানে খুব সহজে একটা নাম্বার সিকিওর করে নিতে পারবে। কোন সেকশনসের কথা বলছি? ওই যেখানে ইলিউশন, অ্যালিউশন বা আর্টিসান, আর্টিফাইস এই ধরনেরগুলো থাকে, এগুলো তোমরা জানো, তোমরা করে এসেছো, তোমরা যেখান থেকে ইচ্ছা করতে পারো, যে কোনো বই, ইন্টারনেট লিস্ট, হোয়াট এভার। কিন্তু এটা খুব একটা সিকিওর ওয়ে অফ সিকিউরিং আ মার্ক, সিকিওর ওয়ে অফ সিকিউরিং আ মার্ক।
যাই হোক, এরপরে খুব ইম্পর্টেন্ট জিনিস তোমাদের করতে হবে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। একটা জিনিস খেয়াল করে দেখো, যখন আমরা সিনোনিমের কোনো লিস্ট করি তার মধ্যে প্রচুর ওয়ার্ড থাকে, ইম্পর্টেন্ট ওয়ার্ড, যেগুলো শুধু ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আলাদা করে আমরা পড়ে নিতে পারি। তাহলে তার জন্য বিরাট কোনো সিনোনিমের লিস্ট আমাদের পড়তে হচ্ছে না। এবার দেখে নিই ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের মধ্যে কি কি করতে হবে। প্রথম কথা, টাইপ অফ পার্সনস, এটা করতেই হবে। মানে ফিলান্থ্রপিস্ট বা মেসেন্থ্রপ বা প্যানথেইস্ট, এই ধরনের যে ওয়ার্ডসগুলো রয়েছে। এরপরের খুব ইম্পর্টেন্ট হচ্ছে মার্ডার রিলেটেড, যেমন সরোরিসাইড, পেট্রিসাইড, এগুলো অবশ্য করতে হবে। ফোবিয়া করতে হবে, অ্যাক্রোফোবিয়া ইত্যাদি ইত্যাদি, ফোবিয়া রিলেটেড এগুলো করতে হবে। তার সঙ্গে সঙ্গে বিভিন্ন প্রফেশন রিলেটেড, কে কোন মানে ফ্লাওয়ার রিলেটেড কি থাকলে কি হবে না হবে, যে বিভিন্ন জিনিস যেগুলো ওয়ান ওয়ার্ডের থাকে আর কি, এইগুলো একটু করে নিতে হবে। তার সঙ্গে সঙ্গে আরেকটা জিনিসও বেশ ইম্পর্টেন্ট, যেটা অনেকে আমরা মিস করে যাই, সেটা হচ্ছে বিভিন্ন জায়গা। ঠিক আছে, যেমন জিমন্যাসিয়াম ইত্যাদি ইত্যাদি বেশ কিছু ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন হয়, এগুলো করে নেওয়া ভীষণই প্রয়োজনীয়। এটার সঙ্গে সঙ্গে আমি এটাও উল্লেখ করতে চাই যে বেশ কিছু কালেকটিভ নাউন্সের ব্যাপার আছে, গ্রুপ নাউন্স, কালেকটিভ নাউন্স, যেমন আ বেভি অফ গার্লস, ফোক অফ শিপ, এগুলো করে নেওয়া খুব ইম্পর্টেন্ট, বিকজ এগুলোর মাধ্যমে কিছু নাম্বার সহজে সিকিউর করা যায় এবং এগুলো বেশি পড়তে হবে না। অল্প একটু পড়লে দু একবার রিভিশন দিলে এগুলো মনে থেকে যায়, খুব একটা বড় এগুলো লিস্ট হয়ও না। সুতরাং এগুলো খুব ভালো একটা ব্যাপার। এরপরে আমরা চলে আসব মানে টিপিক্যাল সিনোনিমের মধ্যে। এবার খুব খুব হার্ডকোর ধরনের সিনোনিমের আসার আগে আমি একটা ছোট্ট কথা উল্লেখ করতে চাই, সেটা হলো তোমাদের বিসিএসে বেশ কয়েক বছরে তোমাদের এই ধরনের প্রশ্ন এসেছে, এই যে কাস্টিং ক্যান বি ইউজড উইথ মুভিজ, বা অন্যান্য কিছু অপশনস দিয়ে দিল ইত্যাদি ইত্যাদি। তো এইগুলো বেসিক্যালি টিপিক্যাল সিনোনিমের প্রশ্ন নয়, এগুলো খানিকটা জিআই এর প্রশ্ন। এটা এটার সাথে ভালো যাবে, ওইটা ওই শব্দটা ওইটার সাথে বেটার যাবে। ঠিক আছে, যেমন ধরো হুইসপারিং, ঠিক আছে, হুইসপারিং কথাটা কার সাথে যেতে পারে, অপশান দেওয়া হলো ধরো ওয়াকিং, তারপর ভয়েসেস, হিয়ারিং, তো এখানে ভয়েসেসটা প্রপার অপশান হচ্ছে। তো এখানে কিন্তু আমাদের আলাদা করে আর ওয়ার্ড মুখস্থ করতে হচ্ছে না, শুধুমাত্র এটা জিআই এর মতন খানিকটা প্রশ্নগুলো হয়ে যায়। এবার এরপরে সিনোনিমের মেন পার্টটা আসছে, সিনোনিম অ্যান্টোনিম। দেখো, অনেকে সিনোনিম অ্যান্টোনিমের জন্য বেসিক্যালি প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্নগুলো ফলো করে যায়, এবং অলরেডি তোমাদের বলেছি বিসিএস ছাড়াও ক্লার্কশিপ, মিসলেনিয়াস সহ পিএসসির অন্যান্য যে পরীক্ষাগুলো আছে সেগুলোর প্রিভিয়াস ইয়ার্সগুলো ফলো করবে এই বিষয়ে। এছাড়া আমি বলবো যে সময় তো কিছুটা আছে, এক্ষেত্রে একটু সিনোনিম অ্যান্টোনিমগুলো মোটামুটি যদি একটা লিস্ট ধরে একটা করে নেওয়া যায়, আমি জানি এটাতে সময় বেশি লাগবে, এফোর্ট বেশি লাগবে, কিন্তু এখানে যদি একটা দুটো নাম্বার এক্সট্রা সিকিউর করতে পারো তাহলে তোমার কিন্তু সিকিউরিটিটা বেড়ে যাবে, এটা মাথায় রেখো। কিন্তু যারা এটা করতে না চাও অসুবিধা নেই, ওই প্রিভিয়াস ইয়ার্সগুলো ফলো করে যাও, শুধুমাত্র বিসিএস নয়, যেটা বললাম সেইভাবে ফলো করে যাও, কাজে লেগে যাবে। ফ্রেজেস আর ইডিয়ামসের প্রসঙ্গতে আমি এই কথাটাই বলবো যে এগুলোরও লিস্টগুলো বড় বড় হয়, সেক্ষেত্রে 30টা বেস্ট, 40টা বেস্ট এটা তৈরি করা যেতেই পারে। আমিও কিছু সাজেশন তোমাদের পরবর্তী ভিডিওগুলোর মাধ্যমে আমি দিতে থাকবো, এরকম কিছু লাইভ ক্লাসেস করারও আমার ইচ্ছা আছে। কিন্তু একটা জিনিসে একটু সাবধান করে দেব, যে অনেক সময় এরকম পাওয়া যায় বিভিন্ন জায়গায় যে 20টা ম্যাজিক ফ্রেজেস বা ইডিয়ামস, যেটা ম্যাজিক্যালি পরীক্ষায় চলে আসতে পারে যার মধ্যে থেকে, এগুলোতে খুব একটা বিশ্বাস করা, ভরসা করা খুব একটা বুদ্ধিমানের কাজ নয়, বেশিরভাগ ক্ষেত্রে এগুলো ইউজলেস হয়। সুতরাং ওই একটা কথাই বলবো, দেখো কষ্ট করলে কেষ্ট মিলবে, বেশ কয়েকদিন সময় আছে, একটু লিস্টগুলো পড়ো, পড়ে মাঝে মধ্যে ঝালাও, দেখবে অনেকগুলো মাথায় থেকে যাবে, অনেকগুলো মনে থেকে যাবে। সুতরাং একটু পড়ো, আমি এটাই বলবো, সময় নষ্ট না করে পড়তে শুরু করো। মানে 1000টা ওয়ার্ড, মানে কিছু 1000টা জিনিসের লিস্ট মুখস্থ করতে হবে না, কিন্তু এটা 50টা, 100টা, 120-30টা কিন্তু এই কয়েকদিনের মধ্যে করা সম্ভব, ঝালানো সম্ভব, তার বেশিরভাগ মনে রাখাটাও সম্ভব। খাতায় প্রয়োজন পড়লে লিখতে হবে, কীভাবে এগুলো মনে রাখা যায়, কীভাবে এগুলো স্ট্র্যাটেজাইজ করা যায়, এই বিষয়গুলো নিয়ে আমরা অন্য একটা পরবর্তী ভিডিওতে আলোচনা করব।
আচ্ছা, এই চ্যানেলটার ভিডিওগুলো কি তোমরা মিস করতে চাও? যদি না চাও তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, এবং তার সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশে একটা বেল আইকনের মতো আসবে, ঠিক আছে? বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও। এই বেল আইকনটা ক্লিক করলেই ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে তোমাদের ফোনে, নালে কিন্তু নোটিফিকেশন পাবে না, আবার সেই ভিডিও মিস হয়ে যাবে। তো এটা যাতে না হয় এটা তোমাদের করতে হবে। ভিডিও ভালো লাগলে লাইক করো, ভিডিওর স্ট্র্যাটেজিগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। মানে আলোচনা হবে, ভালো এই আলোচনা যত হবে তত বেশি আমাদের লাভ হবে। এবং অবশ্যই করে বন্ধুদের সাথে ফেসবুক হোক বা হোয়াটসঅ্যাপ হোক শেয়ার করে দাও। যত শেয়ার করবে ততই ভালো, বিকজ শেয়ারিং ইজ কেয়ারিং। এবার আমরা একটু গ্রামারের সেকশনটাকে স্ট্র্যাটেজাইজ করে নিই। ওকে, প্রথমত টেন্স ভীষণ ইম্পর্ট্যান্ট। টেন্স থেকে একটা প্রশ্ন পাবেই পাবে। সেক্ষেত্রে বিশেষ করে টেন্সটা ভালো করে ওভারঅল আইডিয়া তো নিতেই হবে, কিন্তু বিশেষ করে পারফেক্ট টেন্স এবং পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের উপরে স্পেশাল নজর কিন্তু দিতেই হবে। এবং বিশেষ করে সিম্পল পাস্ট টেন্সের সাথে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের পার্থক্য এবং কোথায় কোনটা ইউজ করা হচ্ছে, আর পাস্ট সিম্পলের সাথে পাস্ট পারফেক্টের পার্থক্য এবং কোথায় কোনটা ইউজ হচ্ছে, এগুলো কিন্তু ডিটেলড ধারণা উইথ এক্সাম্পলস করে যেতেই হবে, মাস্ট। এবং এই ক্ষেত্রে একটা ওয়ার্নিং দিয়ে দিচ্ছি যে বিফোর ব্যাক এগুলো থাকা মানেই সেটা সিম্পল পাস্ট হবে তা একেবারেই নয়। ল্যাঙ্গুয়েজটা এত সিম্পল মোটেই নয়। এবং তার রেফারেন্স হিসেবে আমি বলতে পারি, গত বছরের বিসিএস প্রিলিমসের একটা প্রশ্ন এসেছিল, আই অ্যাম শিওর, আই ড্যাশ ব্র্যাকেটে নো ছিল, হিম বিফোর। এবারে যেহেতু বিফোর আছে সেই জন্য বেশিরভাগ এখানে করে দিয়েছিল যে আই নিউ হিম বিফোর, কিন্তু আমি বলেছিলাম এটা হ্যাভ নোন হবে। এবং এখানে কি বলছে সেটাও গুরুত্বপূর্ণ নয়, কারণ পিএসসির আনসার কিতেই দেওয়া ছিল হ্যাভ নোন। তার কারণ হচ্ছে যদিও বিফোর বা ব্যাক ইত্যাদি থাকলে সেটা পাস্ট টেন্স ব্যবহার করি আমরা, কিন্তু মাথায় রাখতে হবে যে এখানে পাস্ট টেন্সের সাথে অতীতের ঘটনার সাথে বর্তমানের যোগাযোগ কিছু আছে কি না। যেমন ওখানে ছিল আই অ্যাম শিওর, আই অ্যাম শিওরের মাধ্যমেই অতীতে হওয়া কোনো ঘটনার সাথে আমরা বর্তমানের লিঙ্ক করছি, এবং এই লিঙ্কটা স্থাপন করার জন্যই আমাদের পাস্টের জায়গায় ওখানে প্রেজেন্ট পারফেক্ট করতে হয়েছিল, মানে নিউ এর জায়গায় হ্যাভ নোন, মানে আই এম শিওর আই হ্যাভ নোন হিম বিফোর। এগুলো ভীষণ কেয়ারফুল থাকতে হবে। কিছু কিওয়ার্ড আছে মানেই সেটা এই টেন্স হবে, এটা মোটেই ল্যাঙ্গুয়েজ এইভাবে ওয়ার্ক করে না। এটা গত বছর তোমরা প্রমাণ পেয়েছো, সুতরাং এই বিষয়টা ভালোভাবে মাথায় রাখতে হবে। টেন্সের পরে একটা ছোট জায়গা আছে অবশ্যই ভার্ব ফর্মের। তো সেখানে খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ইনফিনিটিভ। তো সেখানে মাথায় রাখতে হবে ইনফিনিটিভ যদিও খুব ইজি, টু ডু টু গো এগুলো থাকলে ইনফিনিটিভ হয়, তবুও বেশ কিছু বেয়ার ইনফিনিটিভস আছে যেখানে টুটা ব্যবহার করা হয় না। তো তার মধ্যে একটা এক্সাম্পল হলো এটা অনেকের কমন মিস্টেক হয়, সেই জন্য এক্সাম্পলটা তুলে দিচ্ছি। হেল্পের পরে টু হয় না, মানে হেল্প টু গেট হিম, হেল্প টু ডু এরকম হয় না, হেল্প ডু এরকম হয়। সুতরাং হেল্পের পরে টুটা বসে না, ওটা একটা বেয়ার ইনফিনিটিভ হয়ে যায়। এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে, কোথায় বেয়ার ইনফিনিটিভ হচ্ছে, এই বিষয়টা খুব ইম্পর্টেন্ট। তার সঙ্গে সঙ্গে জেরান্ড পার্টিসিপেলের একটা ইম্পর্টেন্ট পোর্শন রয়েছে। এবার জেরান্ডটা ইজি, বোঝাটাও সোজা, যেমন আই লাভ সুইমিং, তো সুইমিংটা এখানে জেরান্ড হয়ে যাচ্ছে। আই লাভ প্লেয়িং ক্রিকেট, প্লেয়িংটা এখানে জেরান্ড হচ্ছে। কিন্তু পার্টিসিপল বা নমিনেটিভ অ্যাবসলিউট যে আইডিয়াটা, সেটা একটু ভালো করে দেখতে হবে, বিশেষ করে দুটো জিনিস। কীরকম? বিইং ইল আই কুড নট গো, এটার মানে হচ্ছে আমি সেই সময় অসুস্থ ছিলাম। বিইং ইল, অসুস্থ থাকাকালীন আমি যেতে পারিনি, বা অসুস্থ থাকাকালীন ওই সময় ওই কারণে আমি যেতে পারিনি। তাহলে বিইংটা কেন হচ্ছে? সেই সময়টা ওই কাজটা হচ্ছিল সেটা বোঝানোর জন্য একই সঙ্গে। আবার এটা হতে পারে হ্যাভিং বিন ইল আই ফিল টায়ার্ড নাও, অসুস্থ থাকার কারণে আমি এখন টায়ার্ড ফিল করছি। তার মানে অসুস্থতা এখন আর নেই, আগে অসুস্থ ছিলাম যার জন্য এখন আমি টায়ার্ড ফিল করছি। তো এই বিইং হ্যাভিং বিন এই দুটোর যে পার্থক্য, এগুলো একটু ভালো করে অবশ্য করে দেখে নিও। এরপর একটু কথা বলে নিই মোডাল ভার্বসের বিষয়। একটু প্রশ্ন ফলো করলেই দেখতে পারবে মোডাল ভার্ব থেকে একটা প্রশ্ন আসেই আসে।
তো সেক্ষেত্রে মোডাল ভার্ব ওভারঅল আইডিয়া তো অবশ্যই নিতে হবে, তবে মাথায় রাখতে হবে ক্যান, কুড, মে, মাইট আর শুড, এই 5টা কনসেপ্ট এবং একে অপরের সাথে পার্থক্য, সম্পর্ক, এগুলো ভালো করে বুঝে করে নিতে হবে। তাহলে কি বললাম? ক্যান, কুড, মে, মাইট, শুড, এই 5টা খুব ভালো করে এই আইডিয়াগুলো, এদের মধ্যে পারস্পরিক পার্থক্যগুলো ভালো করে মাথায় নিয়ে প্র্যাকটিস করে যেতে হবে। এরপরে গ্রামারের খুব ইম্পর্টেন্ট বিষয়ে আমরা যাব, প্রেপোজিশনস। প্রেপোজিশনকে আমরা 4টে ভাগে ভাগ করব। প্রথম দুটো ভাগের কথা আগে একটু বলে নিই। প্রথমত গ্রামাটিক্যাল প্রেপোজিশন, কোথায় অন, কোথায় অন টু, কোথায় অ্যাবাভ, কোথায় বিলো এক্সেট্রা, কোথায় ফর, কোথায় আগেনস্ট, এগুলো ব্যবহার কোথায় করা হবে, এটা একটা জায়গা। আর সেকেন্ড হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, কোন নাউনের পরে কোন প্রপার ওই একটাই প্রেপোজিশন বসবে, কোন ভার্বের পরে কোন প্রেপোজিশন বসবে। এই অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনগুলোকে অনেকে স্ট্যাটিক প্রেপোজিশনসও বলে থাকে। এবার এই দুটো যদিও প্রচুর পড়াশুনো করতে হয় এবং আমি বলবো পড়তে, আমি কখনোই বলবো না যে ফাঁকি দিয়ে অল্প একটু দেখেই চলে যেতে, বিকজ রিস্ক কখনোই নেবে না। আবার বলছি, একটু কষ্ট করো না, কেষ্ট মিলবে, ঠিক আছে? কষ্ট না করলে এই পশ্চিমবঙ্গে বসে কিছুই হয় না, যেখানে এমনিতেই প্রচুর করাপশন ভর্তি। আচ্ছা, এসবের মাঝে আমি একটা খুব ইম্পর্টেন্ট সাজেশন দিতে পারি, সেটা হলো যে যাদের পিকে দে সরকারের হায়ার ইংলিশ গ্রামার ট্রান্সলেশন কম্পোজিশন এই বইটা আছে, তারা ওই বইটা থেকে একটা কমন এরর্স চ্যাপ্টার রয়েছে, মানে কমন এরর্স নামের একটা চ্যাপ্টার রয়েছে, সেখানে কিছু কমন প্রেপোজিশনের এরর দেওয়া রয়েছে। সেই চ্যাপ্টারটা ডেফিনেটলি দেখে নিও। বিভিন্ন বই থেকে তো পড়তেই পারো, সেটা নয়, কিন্তু ওইটা আমি পার্সোনালি রিকমেন্ড করছি যে ওই বইয়ের যে কমন এরর চ্যাপ্টার, সেটার মধ্যে ওই প্রেপোজিশনের যে কিছু কমন এরর হয়, এই সেকশনটা ডেফিনেটলি দেখে নিও, এটা ভুল করো না। এই সেকশন থেকে বেশ কিছু প্রশ্ন কিন্তু বেশ কিছু পরীক্ষায় এসেছে, সো ইটস আ ভেরি ইম্পর্ট্যান্ট সেকশন অফ দ্য বুক, এটা দেখতেই হবে, মাস্ট সি। আর তার সঙ্গে সঙ্গে আমি বলবো যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের কিছু মানে কনফিউজিং টাইপস হয়, যেমন ডাই বাই, ডাই ফর, ডাই, এইগুলো দিয়ে যেমন হয়, বা যেমন এই ধরনের যে কিছু কনফিউজিং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ফর্মস রয়েছে, অ্যাকর্ডিং টু, তার সঙ্গে ইন অ্যাকর্ডেন্স উইথ, ইত্যাদি ইত্যাদি যেগুলো আছে, সেইগুলো ভালো করে দেখে নিতে হবে, কারণ এই কনফিউজিং জায়গাগুলো থেকেই প্রশ্নগুলো দেওয়ার সম্ভাবনা প্রচুর থাকে। আর টাইম রিলেটেড একটা কিন্তু দিয়ে দেওয়ার সম্ভাবনা অনেক সময় থাকে, তো সেক্ষেত্রে ওই বাই, মাই, ওয়াচ, এই ধরনের যেগুলো প্রেপোজিশনস আছে, টাইম প্রেপোজিশন, এগুলো ভালো করে খেয়াল করো। এবার একটু ফ্রেজাল ভার্বসের কথায় আসি। দেখো, ওগুলোও তো প্রচুর লিস্ট মুখস্থ করতে হয়, তবে আমি কিছু সাজেস্ট করে দিচ্ছি। পার্টিকুলার কিছু ভার্বস আছে যেগুলো দিয়ে ফ্রেজাল ভার্বস বেশি বেশি করে বিভিন্ন পরীক্ষায় এসেছে, যেমন কল, হোল্ড, লে, কিপ, গো, গেট, ব্রিং, লুক, সেট, মেক। এই যতগুলো বললাম, এইগুলোর ওপরে যে ফ্রেজাল ভার্বসগুলো রয়েছে, এগুলোর সাথে যেগুলো রয়েছে, সেগুলো ভালো করে, খুব ভালো করে দেখে নিও। তার সঙ্গে একটু ব্লো, এই ব্লো অফ বা ব্লো আউট, এগুলো, আর কাট, বিশেষ করে কাট অফ, এগুলো একটু অবশ্যই দেখে যেতে হবে। এর সঙ্গে প্রেপোজিশনের একটা ফোর্থ টাইপ আছে, যেটা অনেক সময় আমরা নজর দিই না, সেটা হচ্ছে ফ্রেজ প্রেপোজিশনস, যেমন ইন লিউ অফ, এক্সেট্রা এক্সেট্রা। এগুলো যেমন আছে কতগুলো, বেশি নেই, হয়তো 6-7টার মতো আছে, এগুলো একটু দেখে যাওয়া খুব জরুরি, কারণ এমন একটা প্রশ্ন দিল যেখানে ড্যাশ, লিউ অফ দিল, ইন, অন, অ্যাট ইত্যাদি অপশনস দিল, সেখানে তুমি ঘেটে গেলে, তো এই ঘেটে যাওয়াটা যাতে না হয়, এগুলো খুব ইজি নাম্বার তোলা যায়, এগুলো দেখে নিও। বেশি পরিশ্রমও না, আর লাভ দেওয়ার সম্ভাবনাটা অনেকটা বেশি। ওকে, চলো এবার আমরা একটু ট্রান্সফরমেশনের বিষয়ে কথা বলি, সেন্টেন্স ট্রান্সফরমেশন। দেখো, যেরকম যা প্রশ্ন লাস্ট কয়েক বছরে আসছে, এই সেকশনসগুলো বাদ দেওয়া মোটেই ঠিক হবে না। ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ বেশি দেখতে হবে না, রিভিশন দিয়ে দাও, এবং ভয়েস চেঞ্জের মধ্যে প্রশ্নবোধক যেগুলো রয়েছে, WH কোয়েশ্চেন দিয়ে যে প্রশ্ন, WH ছাড়া প্রশ্নগুলো, এগুলো, এবং কোয়াসি প্যাসিভ যেগুলো থাকে, যেমন রোজে স্মেল সুইট, এই ধরনের, রাইস সেলস অ্যাট ₹40 পার কেজি, এগুলো ভালো করে দেখে নিও, এই টাইপসগুলো ভালো করে দেখো। ওকে,
আর ন্যারেশন চেঞ্জের মধ্যে অবশ্যই ইন্টারোগেটিভ প্রশ্ন, WH প্রশ্ন, WH ছাড়া প্রশ্ন, দুটো ধরনেরই দেখতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে অবশ্য করে ইন্টারজ্যাকশনের যেগুলো রয়েছে, ইন্টারজ্যাকশন মানে ওই অ্যালাফ দিয়ে বা হুড়া দিয়ে যেগুলো রয়েছে, বা হাউ দিয়ে যেগুলো শুরু হচ্ছে, হাউ হ্যাপি উই ওয়্যার দেয়ার, এই ধরনের যে এক্সক্লামেটরি সেন্টেন্সেসগুলো বা ইন্টারজ্যাকশনের যেগুলো রয়েছে, এগুলো ভালো করে দেখে নিতে হবে। তার সঙ্গে সঙ্গে একটু অপটেটিভসগুলোও দেখতে হবে। অপটেটিভ বলতে ওই প্রার্থনামূলক এগুলো আছে। আর অবশ্যই একটা জিনিস দেখলে ভুললে চলবে না, সেটা হচ্ছে প্রপোজাল, যেগুলো লেট দিয়ে থাকে, লেটস গো টু আ মুভি টু নাইট, সিনেমা দেখতে যাওয়া যায়, এইগুলো যেরকম আছে এগুলো, এই টাইপগুলো একটু দেখে নিতে হবে। এবার ভয়েস এবং ন্যারেশনের পরেই চলে আসছে সেন্টেন্স ট্রান্সফরমেশনের যে টিপিক্যাল জায়গাগুলো। তার মধ্যে আমি অবশ্যই বলবো যে নেগেটিভ টু অ্যাফার্মেটিভ, এটা ইন্টারোগেটিভ টু অ্যাফার্মেটিভ বা ইন্টারোগেটিভ টু সেন্টেন্স, এগুলো অবশ্য করে একটু দেখে নিতে হবে। এবং এক্ষেত্রে পিকে দে সরকারের ওই হায়ার ইংলিশ গ্রামার ট্রান্সলেশন অ্যান্ড কম্পোজিশন, এই বইয়ের যে এক্সাম্পলসগুলো দেওয়া রয়েছে ট্রান্সফরমেশনের, সেগুলো বিশেষভাবে তোমাদের সাহায্য করবে। মানে পিছনের যে এক্সারসাইজেসগুলো সেগুলোও করার দরকার নেই, শুধু ওইগুলো দেখলেও তোমাদের বিরাট কাজে লেগে যাবে। কি যেগুলো এক্সাম্পলস দেওয়া রয়েছে, ভীষণ ভালো এক্সাম্পলস দেওয়া রয়েছে, ওগুলো তোমাদের দারুণ কাজে লেগে যাবে। এবং এরপরে আমি একটু আসবো ওই সিম্পল কমপ্লেক্স এগুলোতে। দেখো, নর্মালি কম্পাউন্ড সেন্টেন্সে চেঞ্জ করতে খুব একটা বলে না, ওই সিম্পল টু কমপ্লেক্স, কমপ্লেক্স টু সিম্পল, এইভাবেই চেঞ্জেসগুলো বেশিরভাগ আসে, খেয়াল করবে। এবং এক্ষেত্রে কিছু, তোমরা তো সব টাইপসগুলো ওই বলছি ওই বই থেকে বা যে কোনো বই থেকেই পড়ো না কেন, সে পিসি দাস বা যে কোনো বই থেকে পড়ো না কেন, সেখান থেকে যে এক্সাম্পলসগুলো দেওয়া রয়েছে, এক্সাম্পলসগুলো ভালো করে দেখে নেবে। প্রয়োজন পড়লে নিজের মতো করে খাতায় করে টাইপসগুলো আলাদা আলাদা করে একটা দুটো করে এক্সাম্পল হিসেবে লিখে রেখে দেবে। খাতাতে এরকম যদি লিখে রাখা যায়, ভীষণভাবে এটা পরবর্তীকালে হেল্প করে। পরীক্ষার আগে একবার চট করে দেখে নিলে, পরীক্ষার আগে 10 মিনিট আগে একবার দেখে নিলে, পরীক্ষার সামনে চোখ বোলাচ্ছে, পরীক্ষার হলের সামনে চোখ বোলাচ্ছে, এগুলো ভীষণভাবে কাজে লেগে যায়, ভীষণভাবে। তো আমি বলবো সব কিছু তো ঠিকই আছে, কিন্তু তার মধ্যে সিম্পল কমপ্লেক্সের ওই জিনিসগুলো কিন্তু একটু ভালো করে দেখে যেতে হবে। ওই দিস ইজ মাই অ্যাড্রেস, দিস ইজ দ্য প্লেস ওয়্যার আই লিভ, দিস ইজ টেল মি ইয়োর নেম, টেল মি হোয়াট ইয়োর নেম ইজ, এই যে কিছু টিপিক্যাল ধরনের টাইপস আছে, সেগুলো কিন্তু খুব ভালো করে দেখে নিতে হবে। এবং আরেকটা বিষয় আছে যেটা আমরা মাঝে মধ্যেই গুলিয়ে যাই, সেটাও মিস করলে চলবে না, সেটা হচ্ছে ওই নাউন থেকে অ্যাডজেক্টিভ, ওই মানে পার্টস অফ স্পিচ চেঞ্জ করে সেন্টেন্সটাকে আর কি ট্রান্সফর্ম করা। যেমন ধরো হি ইজ রিচ পারসন, রিচটাকে আমরা অ্যাডজেক্টিভের জায়গায় নাউন করব। এবার কি হয়, আমি বলবো যে এই যে টাইপটা পার্টস অফ স্পিচ চেঞ্জ করা, এটার পিছনে খুব বেশি সময় ইনভেস্ট না করতে, বিকজ এটা রিলেটেড খুব বেশি আসার সম্ভাবনা নেই, আর এলেও ওই একটা নাম্বার থাকবে এবং তার জন্য আলাদা করে সেপারেটলি প্রচুর এগুলোর জন্য পরিশ্রম করতে হয়। এই নাউন থেকে অ্যাডজেক্টিভ চেঞ্জ করা, অ্যাডজেক্টিভ থেকে ভার্ব চেঞ্জ করা প্রচুর পরিশ্রম লাগে। তা এতটা সময় ইনভেস্ট করব, এক নাম্বারের জন্য প্রচুর পরিশ্রম করব, এটা হয়তো সঠিক স্ট্র্যাটেজি নয়। তো আমি হলে এটা করতাম না। আমি জাস্ট বলবো কয়েকটা এক্সাম্পল দেখে যাও, চোখ বুলিয়ে যাও, যদি তার মধ্যে থেকে কিছু কমন চলে আসে খুব ভালো, আইডিয়া তৈরি হয়ে গেলে খুবই ভালো। তো এইটুকুনি আমি শুধু বলবো। চলো এবার আমরা একটু সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নিয়ে কথা বলে নিই, ঠিক আছে? এখানে তোমাদের বেশি কিছু দেখতে হবে না, এটা দেখতে হবে খুব ছোট ছোট জায়গা। যেমন যদি নাউন দেখো, নাউনের ওই একটু সিঙ্গুলার প্লুরাল ফর্মসগুলো দেখে নিও, ঠিক আছে? যেমন কিছু অদ্ভুত ফর্মস আছে, ফর এক্সাম্পল কিছু ওয়ার্ডস আছে যেগুলোর সিঙ্গুলার আর প্লুরাল একই হয়, যেমন ফিশ সিঙ্গুলার আবার ফিশ বলতে প্লুরালও বোঝায়। আবার কিছু কিছু ফরেন ওয়ার্ডস আছে যেগুলো একটু সিঙ্গুলার প্লুরাল একটু অদ্ভুত হয়, যেমন স্টিমিউলাস, স্টিমিউলি, এগুলো একবার একটু চোখ বুলিয়ে নিলে খুবই ভালো হয়। এগুলো খুব বেশি থাকে না, কয়েকটা করেই থাকে, যে কোনো বই থেকেই পড়ো না কেন, সুতরাং এগুলো বেশি পড়তেও হবে না। আচ্ছা, এর সঙ্গে সঙ্গে কিছু ওই জেন্ডারগত দিক থেকে কিছু ব্যাপার থাকে, আগে কিছু ছোট ছোট লিস্ট থাকে, এগুলো বড় নয়, এগুলো বেশি সময়ও তোমাকে দিতে হবে না, রিভিশনের পিছনেও বেশি সময় দিতে হবে না, রাইট? একবার চোখ বুলিয়ে যাও না, বেশি নয় 10টা বা 12টা বা একটু 15-20টা থাকলে একবার চোখ বুলিয়ে যাও, দেখে নিও।
তার সঙ্গে সঙ্গে একটু প্রোনাউনের মধ্যে কীরকম জিনিস, যেমন ইট ইস আই বা হু ওয়ান্টস দিস, বা ইট ইস মি হু ওয়ান্টস ইট, এটা আই হবে না কি মি হবে, এই জিনিসগুলো একটু দেখে যাওয়া। বা আরেকটা বিষয়, প্রিপোজিশনের পরে সবসময় হিম হার এরকম বসে, কখনো হি শি এরকম বসে না, এই ব্যাপারগুলোকে একটু চোখ বুলিয়ে যাওয়া। একটু এক্সাম্পল বলছি, যেমন টু হিম টু হি হয় না, বাই হিম বাই হি হয় না। এই ছোটো ছোটো বিষয়গুলো যেগুলো তোমরা হয়তো অলরেডি জানো, জাস্ট একবার রিভিশন দেওয়া, দেখে নেওয়া, এই ব্যাপারগুলো বেশি দেখতে হবে না, বেশি ডেপথে যাওয়ার দরকার নেই, মানে এসএসসি সিজিএল লেভেলের ডেপথে যাওয়ার দরকার নেই, এটাই আমি বলার চেষ্টা করছি। যাই হোক, আর এটার সঙ্গে আরেকটা বিষয় খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ওই আইদার অর এগুলোর সাথে কীরকম মানে কী রকমভাবে কি ভার্ব অ্যাড হচ্ছে, কোনটা সিঙ্গুলার ভার্ব কোনটা প্লুরাল ভার্ব, এগুলো দু একটা জিনিস, এগুলো খুব বেসিক জিনিস, একটু দেখে নিও। তার সঙ্গে আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে এই কোথায় হু বসবে, কোথায় দ্যাট, কোথায় হুইচ, এগুলোর মধ্যে প্রচুর কনফিউশন হয় আমাদের। যেমন একটা এক্সাম্পল বলছি, এভরিবডি, এভরি ওয়ান, সামবডি, সামওয়ান, এটার পরে যদি জিজ্ঞেস করা হয় হু বসবে না দ্যাট বসবে নাকি, সবাই বেশিরভাগ কিন্তু বলবে হু, তা কিন্তু নয়, এগুলোর পরে সবসময় দ্যাট বসে, মানে এভরিবডি দ্যাট আই নো, ঠিক আছে, এভরিবডি হু আই নো এরকম হয় না। তো এই বিষয়ে দু একটা একটু দেখে নেওয়ার প্রয়োজন আছে। এছাড়া বাকি খুব একটা ডিটেলে খুব ডেপথে গিয়ে সেই ব্যাংকের পড়বার মতন, পরীক্ষার পড়বার মতন করে অত পড়তে হবে না, যেগুলো বললাম সেগুলো একটু দেখে নিলে হয়ে যাবে। এর সঙ্গে সঙ্গে আমি একটু মিসলেনিয়াসের ব্যাপারও বলে নিই, যেমন কীরকম মিসলেনিয়াস, মানে পরীক্ষার মিসলেনিয়াস নয়, মানে মিসলেনিয়াস যেগুলো দেখতে হবে আর কি আনুষঙ্গিক, যেমন আ ফিউ, দ্য ফিউ, ভেরি ফিউ, এগুলো। তারপরে হচ্ছে কি যে লটস অফ, লট অফ, বা এইগুলো যেগুলো রয়েছে, এই ব্যাপারগুলো একটু দেখতে হবে। এগুলো একটু জাস্ট যদি দেখে নিতে পারো, সাম টাইম, এগুলোর মধ্যে যে পার্থক্যগুলো আছে এগুলো একটু ছোটো ছোটো করে দেখে নিও। যদি এগুলোতে কোনো কিছু একটা প্রশ্ন যদি আসে, সহজে নাম্বারটা তুলে নিতে পারবে। ফাইনালি আমি বলবো যে এই ফরেন ওয়ার্ড কিছু কিছু আছে, কিছু ফ্রেঞ্চ ওয়ার্ড, কিছু ল্যাটিন ওয়ার্ড, কয়েকটা ছোটো ছোটো লিস্ট আছে, সেগুলোর এই 10টা বা 12টা, সেগুলো লাস্ট কয়েক বছরে আসেনি, 2-1 বছরে, এবং বিশেষ করে যেহেতু গ্রামারের পোর্শন ঢুকে যাচ্ছে, ওই প্রশ্নগুলোর পরিমাণ কমে যাওয়ার সম্ভাবনা বেশি, না আসার সম্ভাবনা বেশি। দেখতে চাও দেখে যেতে পারো, বাট ওই আর কি, বেশি দেখতেও হবে না, একবার দেখে যেও। আর ইন্টারজ্যাকশন রিলেটেড প্রশ্ন আগে আসতো, এটাও গত 2-1 বছরে আসেনি, 2-3 বছরে আসেনি। অ্যালাসের মাধ্যমে কি বোঝানো হয়, বা এগুলোর মাধ্যমে কি বোঝানো হয়, এগুলো তোমরা প্রত্যেকে জানো, নতুন করে বিরাট পড়ার দরকার নেই। বাট ওই যদি মনে করো যে একবার একটু 4টে ইন্টারজ্যাকশনের লিস্ট দেখে যাই কোনটার মানে কি, দেখে যাও, এটা এমন কোনো বিরাট ব্যাপার নয়, বিরাট পড়তে হবে না, সুতরাং এই নিয়ে বেশি চাপ নিয়েও লাভ নেই। তাহলে আমরা বিসিএস প্রিলিমস 2021-এর ইংলিশের জন্য আমরা এখানে প্ল্যান করলাম, স্ট্র্যাটেজি সেট করলাম। তবে আমি বলবো এগুলো সাথে সাথেও পড়াশুনোটা ভালো করে করতে হবে। ওই যেটা বলেছি, মোটো একটাই, যত কষ্ট করবে তত তাড়াতাড়ি কেষ্ট মিলবে। বিশেষ করে মনে রাখতে হবে কোথায় আমরা রয়েছি, বসবাস করছি, পশ্চিমবঙ্গ, এখানে থেকেই আমাদের কিছু করে নিতে হবে। সো উই হ্যাভ টু ওয়ার্ক রিয়েলি রিয়েলি হার্ড। এই স্ট্র্যাটেজি বা এই প্ল্যানসগুলোতে কতটা লাভ হচ্ছে, এগুলো তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে থাকবে। ভিডিও ভালো লাগলে লাইক করো, এবং অবশ্যই শেয়ারের ব্যাপারটা অলরেডি তোমাদের বলে দিয়েছি, সাবস্ক্রাইবের ব্যাপারটাও তোমাদের অলরেডি বলে দিয়েছি। আগামী ভিডিও আসছে আগামী পরশু দিন। তবে মাথায় রেখো, এটা শুধুমাত্র কম্পিটিটিভ এক্সামের চ্যানেল নয়, এখানে ইংলিশটা অল ওভার শেখা হয়, স্পোকেন ইংলিশের ব্যাপারটা মাথায় নিশ্চয়ই তোমাদের আছে। চলো তাহলে আগামী ভিডিওতে দেখা হচ্ছে আগামী পরশু দিন। ততক্ষণ পর্যন্ত কি প্র্যাকটিসিং।